অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যত জটিলই মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতেই চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। গ্যাস বিদ্যুৎ সংকটে একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা, কমছে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা সক্ষমতা। জ্বালানি সংকট বিনিয়োগের বড় বাধা, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে জ্বালানি নিরাপত্তা ও সুষ্ঠু বন্টনের পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়াও থাকবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আর পুরোটা সময় জুড়ে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। জনাব খুরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই, দেশের যে জ্বালানির সংকট চলছে তার একটি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন এবং রপ্তানিতে। এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। বন্ধ কারখানার চাকা, বিদ্যুতের অপেক্ষায় উৎপাদন লাইনে অপেক্ষমান শ্রমিক, অলস কাটছে কর্মঘণ্টা, বাড়ছে পরিচালন ব্যয়। এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও বাজার প্রতিযোগিতার সক্ষমতায়। দেশে চলমান জ্বালানির সংকট এতটাই প্রকট হয়েছে যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে বিদেশি ক্রেতা, কারখানা মালিক ও শ্রমিকদের মাঝে। মেশিনগুলো প্রস্তুত, শ্রমিকরাও কর্মস্থলে, কিন্তু বিদ্যুৎ নেই। ফলে মেশিনের শব্দ আর শ্রমিকের কর্মচাঞ্চল্যে প্রতিদিনের সরব কারখানায় কর্মহীন নীরবতা। 8 ঘন্টা ডিউটির মধ্যে মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না, কোনো সময় থাকেই না। এভাবে মনে করেন কারেন্ট থাকে না আর আমরা বসে থাকি। আগে কারেন্ট থাকতো, ভালো চলতো। বিদ্যুৎ এলে আবার চালু হয় মেশিন, কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা। সময় মতো অর্ডার শেষ করতে গিয়ে অনেক কারখানাতেই উচ্চ মূল্যের জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্টেড থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। আমাদের এখন 60% লেভেলে ক্যাপাসিটি আমরা উৎপাদন করতে পারছি ডিউ টু ইলেকট্রিসিটি ক্রাইসিস। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্টেড যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। শুধু বিদ্যুৎ নয়, গ্যাসের চাপ কম থাকার কারণেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গত এক সপ্তাহে গ্যাস সংকটে 100টিরও বেশি কারখানা বন্ধ হয়েছে, যার অর্ধশতাধিক বড় শিল্পগোষ্ঠীর। উৎপাদন কমেছে আরও 1.5 শতাধিক কারখানায়। আগে যখন বিদ্যুৎ ছিল, কাজও ভালো ছিল। এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়, অনেক সমস্যা হয়, কাজ করতে পারি না। এদিকে নরসিংদী থেকে সারা দেশের স্থানীয় কাপড়ের প্রায় 70% যোগান আসে। জেলায় টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিল রয়েছে 3000-এরও বেশি। তবে তীব্র গ্যাস সংকটে প্রায় 90% কারখানা এখন পুরোপুরি বন্ধ। গার্মেন্টসের উৎপাদন সাইটও বন্ধ, ক্যাপটিভ পাওয়ার না থাকার কারণে। আবার ওইদিকে শিল্পে যে আমার ডাইং ইউনিট, যেটা ফ্যাব্রিক্স উৎপাদন ইউনিট, যেটা সেটাও বন্ধ, যেহেতু আমার শিল্পের গ্যাসও নাই। সরকারকে অবশ্যই এখানে বিকল্প ব্যবস্থা এনশিওর করতে হবে। আরেকটা এলএনজি গ্যাস টার্মিনাল স্থাপন করলে তাহলে বিকল্প একটা ব্যবস্থা থাকলো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ব্যবস্থা করা। জ্বালানি সংকটের প্রভাব শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ নয়। উৎপাদন ও শিপমেন্টে দেরি হলে বিদেশি ক্রেতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। ফলে শিল্প মালিকদের দাবি, অস্থায়ী সমাধানের পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, যে বিষয়টি দেখলাম যে আসলে জ্বালানি সংকটের ভয়াবহ আকার ধারণ করেছে উৎপাদন এবং রপ্তানিতে। এই বর্তমান অবস্থা আসলে যে সংকটটি চলছে, আপনিও উৎপাদনের সাথে জড়িত, আপনাদের স্পিনিং মিল রয়েছে, সব মিলে আসলে বাস্তব চিত্রটা একটু যদি বলেন যে কি অবস্থা চলছে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জ্বালানি হলো মানুষের যেমন একটা হার্ট, হলো মানুষের সবচেয়ে বড় জিনিস। জ্বালানি খাতটা হয়েছে আমাদের শিল্পর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এটা ছাড়া যেমন মানুষ হার্ট ছাড়া বাঁচতে পারবে না, জ্বালানি ছাড়াও ফ্যাক্টরি বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখন দেখেন আমাদের সমস্যাটা হয়েছে কোথায়,
যখন নাকি আমরা 81 সনে জানতে পারলাম বাংলাদেশে গ্যাসের উপরে ভাসতেছে, তখন কিন্তু আমরা গ্যাসের উপর নির্ভর করে আমরা ক্যাপটিভ পাওয়ার নিয়ে আসছিলাম, যেটা আমাদের বিদ্যুৎ দিয়ে করার কথা, সেটা আমরা নিজস্ব গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে ফ্যাক্টরি চালাবো। কারণ কি, আমাদের অনেক গ্যাস, এই গ্যাস ইউটিলাইজ করার মতো আমাদের জায়গা ছিল না, যার জন্য আমরা ক্যাপটিভে ইনভেস্ট করেছি। দ্বিতীয়ত দেখেন বয়লার, যে ডাইংয়ের জন্য যে এটা কিন্তু বয়লার্সের দ্বিতীয় কোনো বিকল্প নাই। তো এখন এগুলোর উপরে নির্ভর করে, এই গ্যাসের উপরে নির্ভর করে এই আপনার শিল্পটা, বস্ত্র শিল্পটা কিন্তু দাঁড়ায় আছে, এটার সঙ্গে গার্মেন্টস জড়িত বিভিন্ন। এখন এই মুহূর্তে যে অবস্থা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিগত কোনো সময় এরকম দেখা যায় নাই। হয়েছে একটা এলাকা কম, একটা এলাকা বেশি, এরকম হয়েছে, কিন্তু এখন কোনো এলাকায় নাই। তো এখন যে জিনিসটা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের যে এলএনজি ইম্পোর্ট করা হচ্ছে, সেখানে জাহাজ থেকে রীতিমতো আমাদের সরবরাহ হচ্ছে না, এটা একটা। কিন্তু এখন দ্বিতীয়ত হলো যে আমাদের যে নিজস্বটা, সেটা কোথায়? আমাদের তো নিজস্ব একটা আছে, একটা ইম্পোর্ট করতে হয়। তো এখন নিজস্বটা যদি আমরা এটাকে যদি মেনটেনেন্স করে এটার যে সক্ষমতা বাড়াইতে পারি, তাও তো আমাদের কিছুটা হয়। তো এখন সরকার কি পরিকল্পনা নিচ্ছেন, এখন এই মুহূর্তের ভিতরে এটা একটা সত্যিকার অর্থে শিল্পের জন্য একটা ভীষণ একটা দুঃসংবাদ, যে মালিকরা বিভিন্ন চিন্তায় আছেন। চিন্তাটা হলো এরকম, আপনার দেখেন, আমি হয়তো মিলটা চালালাম না 7 দিন 10 দিন, বন্ধ দিয়ে দিলাম, কিন্তু আমি যে ব্যাংকের যে আমার রিপেমেন্টটা করার কথা, আমার প্রতি মাসে বা কোয়ার্টারলি আমাকে পেমেন্ট দিতে হয়, এই পেমেন্টটা আমি কোথায় থেকে দিব? এখন ব্যাংকের কাছে দেখা যাবে এই কারণের জন্য অনেকে এই গ্যাস বিদ্যুতের সমস্যার জন্য মিল চালাতে পারবে না, তার পণ্য বিক্রি করতে পারবে না, যার জন্য ব্যাংকের কাছে সে জানায় ক্লাসিফাইড হয়ে যাবে। তো এখন বিভিন্ন চিন্তা, এক একজন এক একটা চিন্তায় আছে। কেউ আছে যে আমি প্রোডাকশন, আমার এক্সপোর্টের জন্য অর্ডার নেওয়া আছে, আমি যদি এটা টাইম মতো দিতে না পারি, তাহলে কিন্তু আমি এক্সপোর্ট করতে পারবো না। আমাদের যে সুতা, আপনাকে বলি, সুতাটা কিন্তু প্লেনে করে বিদেশে পাঠাইতে হয় না, দেশে, এবং যে পণ্যটা দিবে তারা হয়তো প্লেনে পাঠাবে, কিন্তু প্লেনে পাঠালে সেই গার্মেন্টস পাঠাইতে পারবে না। অতএব এটার বিকল্প কি করা যায়? এখন এটা আপনাদের শিল্পে তো ন্যূনতম 15 PSI গ্যাসের চাপ থাকা লাগে, এই মুহূর্তের অবস্থাটা কি, যদি এই বিষয়টা ধরে একটু বলতেন। যে না, এখন বর্তমানে আপনি যেটা বলছেন সঠিক, কিন্তু বর্তমানে আমরা সরকারের কিছু নির্দেশনা ছিল আগে, যে গ্যাসের জন্য আমরা কি করেছি, আধুনিক মেশিন নিয়ে আসছি, সেগুলোতে প্রেশার কম হলেও চলে, 15 জায়গায় 8 হলেও চলে। যেমন আমার মিলে আমরা আধুনিক, অত্যাধুনিক আপনার ক্যাপটিভ পাওয়ারের জন্য জেনারেটর নিয়ে আসছি, যেগুলোতে গ্যাস কম লাগে, কিন্তু সেটা আপনি স্টার্ট হবে না যদি 7-8-এর নিচে হয়, 1-2 দিয়ে স্টার্টই হবে না। স্টার্ট হলে এটা আপনার আন্ডার ক্যাপাসিটি হবে, এই মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। এখন আপনি যেটা বলছিলেন যে আমাদের এই ইয়ের জন্য প্রেশারটা, এই প্রেশারটা আমাদের এখন, আমার কাছে আজকে পর্যন্ত ধরেন এই 12টা পর্যন্ত যে আমি তথ্য নিয়েছি বিভিন্ন এলাকায়, কোনো জায়গায় 0, কোনো জায়গায় হাফ, কোনো জায়গায় 1-এর উপরে কোথাও আমি, আমার কাছে যে রেকর্ড আছে এখন পাঠাইছে মিটারের ছবি, 1-এর উপরে কারো এখানে নাই। দ্যাট মিনস এটা অকেজো, এটা দিয়ে বয়লার চলবে না, বয়লার চলে না, বয়লার জেনারেটর চলবে না। এখন যদি এটা এরকম হইতো যে হ্যাঁ ঠিক আছে, আপনি একটা জায়গায় রেশনিং করে দিয়েছেন, এটা টোটালি বন্ধ, এখানে হয়তো 3-4 আসছে, সেখানেও তো কিছু চালাইতে পারতো, ওইটা হচ্ছে না। কিন্তু রেশনিং করা কি সম্ভব কিনা, কারণ সব জায়গায় তো গ্যাসের চাহিদা দরকার। এখন ধরেন আসলে যেই ক্রাইসিস, আপনি রেশনিং করে দিতে গেলেও ঝামেলা হবে, আপনাকে বলা হবে আপনাকে দিয়েছে আমাকে দেয় নাই, এগুলা। কিন্তু সমস্যাটা হয়েছে যে আপনার এই কোয়ান্টিটিটা এতই কম যে এখন একটা এলাকা করে এটাকে যে বাড়াবেন 0.5 থেকে 1, এটাতে হয়তো বাড়াই আপনি 2 করতে পারবেন, 2ও কাজ হবে না। যদি 5 পর্যন্ত নিতে পারেন, যে ঠিক আছে আমরা 2টা এলাকা সপ্তাহে এভাবে করা যায়, যেমন গাজীপুর এলাকায় আমরা এই সপ্তাহে 3 দিন দিব, সাভার এলাকায় 3 দিন দিব, ভাগ করে নিলেন, সাভার এলাকা বন্ধ থাকবে 3 দিন, এটা 3 দিন খোলা থাকবে। এইভাবে করে দেখা যেতে পারে যে কত আসে। যদি মনে করেন 4-5 আসে, তাইলে মনে হয় কিছু ফ্যাক্টরি চলবে, কিন্তু এটা তো আমরা সার্ভে করিনি এখনও, যে কি পরিমাণ কোথায় গ্যাস আছে। তো এটা যদি করা হয় যে ঠিক আছে, আপাতত এই করা যেতে পারে যে আপনার এলাকাটা 3 দিনের জন্য বন্ধ রাখেন, এটাও ভালো, যে শ্রমিকরা আসা যাওয়া করলো না, আইসা বসে থাকে আইডেল, ওরাও কষ্ট করে আসে, বসে থাকে, তাদেরও কাজ নাই, আমাদেরও কাজ নেই, বসায় বসে টাকা। কিন্তু আপনাকে তো বেতন গুনতে হচ্ছে। বেতন তো অবশ্যই দিতে হবে, বেতন না দিয়ে তো তারা কিভাবে চলবে, তার সংসার চালাবে কিভাবে, বা বাসা ভাড়া দিবে কিভাবে? আমাকে 5 তারিখ থেকে 7 তারিখে বেতন দিতে হবে। এখন এই যে আপনার গ্যাসের যে চাপ কম, এই মুহূর্তে আপনারা উৎপাদনটা কিভাবে করছেন, মানে বিকল্প কি ব্যবহার করছেন? উৎপাদন এখন ধরেন এক এক জায়গায় এক একটা সিস্টেম আছে। আমার এখানে আমি যদি বলি, আমার 5 স্টেপ, 5 রকমের পদ্ধতি আমি গ্রহণ করেছি। 1 নম্বর হলো গ্যাস,
এটা দিয়ে আমার মেন গ্যাস দিয়ে চলবে 3000 কিলোওয়াট। আমার এখানে নেওয়া আছে মনে করেন 800 কিলোওয়াট বা 900 কিলোওয়াটের বিদ্যুৎ নেওয়া আছে। হ্যাঁ, আমার এখানে বিদ্যুৎ কিছু থাকে, কিন্তু সেটা 900 কিলোওয়াট, মানে আপনার 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। আমি যদি গ্যাস না থাকে তাহলে আমি 20%, আপনার 25% আমি বিদ্যুৎ দিয়ে চালাতে পারি যদি বিদ্যুৎ থাকে। তবে আমাদের সাভার এলাকায় ইদানিং বিদ্যুৎটা এভারেজে দেখা গেছে 18 ঘন্টা থাকে। এভারেজে সাভার এলাকায়, আশুলিয়া এলাকায় বেড়েছে। হ্যাঁ, এটা আমি অন্যটা জানি না, অন্য এলাকায় আমার আবার ভুলতাতে বলা হয় নাই, ভুলতা আমার মিল আছে, ওইখানে বলা হয় 3-4 ঘন্টা 5 ঘন্টা থাকে। তো এইটা একটা জনাব খুরশিদ, এইতে করে আমরা যেটা দেখলাম, প্রতিবেদনও আমাদের রিপোর্টার দেখালেন যে অনেক কারখানা গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছে না। এই জায়গাটাতে আসলে আপনি চিত্রটা কি দেখেন এবং এখানে কি করণীয়, কি করা যেতে পারে? না, এখন করণীয় বলতে ধরেন এখন সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপটা নিতে হলে খুব জরুরি ভিত্তিতে নিতে হবে। আপনার সর্বপ্রথম দেখতে হবে যাদের ব্যাংকে টাকা দেওয়ার জন্য আপনার যাদের শিডিউল আছে, যেমন এই মাসে টাকা দিবে বা আগামী মাসের টাকা দিবে, সে টাকা দিতে পারবে না। এই যে যাদের মানে ঋণ পরিশোধের যে তাদের কিস্তি আছে, এই কিস্তিটাতে মিনিমাম 3 মাস থেকে 6 মাস পিছাই দিতে হবে আপনার মিলটাকে বাঁচানোর জন্য। যে আপনার এখানে যে টাকাটা ব্যাংকে দিতেন, এটা আপনি দিতে পারবেন না, এই শিডিউলটা আপনাকে পিছাই দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে পরে গিয়ে। এই মাসে যে আপনাকে ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, এই ইনস্টলমেন্টটা এখন ওটাকে শিফট করবে। সরকার বলবে যে ঠিক আছে, যাদের এই মাসে দেওয়ার কথা এই টাকাটা তারা আগামী নভেম্বর-ডিসেম্বরে দিবে, 2টা পার্ট করে দিবে। তাহলে তাদের একটা জিনিস হলো কি, তাদের ক্লাসিফাইড হওয়ার সম্ভাবনা থাকবে না। মিলগুলোকে রক্ষা করতে তো হবে। এখন সবাইকে যদি আমরা ক্লাসিফাইড করে দিই একভাবে, বা তাদের যদি আমরা ব্যাংক্রাপসি করে দিই, তাহলে তো আমার ইন্ডাস্ট্রি সবই বন্ধ হয়ে যাবে। এখন এটা তো জাতীয় সংকট। জি, এটা তো একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নতুন বিনিয়োগে কিন্তু অনেকে নিরুৎসাহিত হচ্ছেন বা বিনিয়োগের পথ রুদ্ধ হয়ে আছে জ্বালানি সংকটের কারণে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আমরা আবার আসবো, সময় হলো একটি বিরতির। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে। জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের শিল্পে নতুন বিনিয়োগ। গ্যাস সংযোগ না পেয়ে হাজার হাজার কোটি টাকার শিল্প প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। এতে একদিকে যেমন উদ্যোক্তাদের বিনিয়োগ আটকে যাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর দেয়া ঋণও ঝুঁকির মুখে পড়ছে। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ছাড়া দেশি বিদেশি কোনো বিনিয়োগ আসবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। এই সংকটে দীর্ঘায়িত হলে শিল্প প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ আরও বাড়বে, ঋণ পরিশোধে ব্যর্থতা বাড়বে এবং এর ফলে ব্যাংক খাতের খেলাফি ঋণও আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে, একই সঙ্গে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান করতে হবে, তা না হলে উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, বহু দেশের বহু লোক আসছে। খুব মানে আমি বলবো যে এটা একটা খুবই ইফেক্টিভ এবং খুব মানে আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে সফল একটা বিনিয়োগ সামিট হয়েছিল। কিন্তু আলটিমেটলি রেজাল্ট শূন্য, কারণ এই গ্যাস সংকট সহ অন্যান্য যে সংকটগুলি সামনে আসছে, সেই সংকট দেখার পরে কেউ আর এখানে বিনিয়োগে আগ্রহী হয়নি। এই ধরনের জ্বালানি ক্রাইসিসে এক্সিস্টিং বিনিয়োগকারীরাই তাদের বিনিয়োগ সীমিত করে দিচ্ছেন এবং নতুন বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্ত নিতে সময় নেবেন। তো আমরা সেটা, এই বাস্তবতাটা তাদের জন্য যেমন আমাদের জন্য তাই। সরকারের দিক থেকে হচ্ছে যে যাই ভাবুক, সরকার যেন স্থির চিত্তে ধীর সুস্থে কুইক কোনো ফিক্সে না যান। এই যে এলএনজি দিয়ে একটা ফিক্স করার চিন্তা, বিপুল পরিমাণ টাকা দিয়ে আনার চিন্তা, এটা সরকারকে আরও বেশি ঋণগ্রস্ত করবে এবং এখান থেকে তার আসলে ফিরে আসা ডিফিকাল্ট হবে। সুতরাং সরকার যেন মধ্য দীর্ঘমেয়াদের বিষয়গুলোকে গুরুত্ব দেন। আবার আমন্ত্রণ আলোচনায় আমাদের সাথে আছেন চায়না চেম্বার অফ কমার্স সভাপতি জনাব খুরশিদ আলম। জনাব খুরশিদ আলম, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি আমরা দেখলাম যে আসলে নতুন বিনিয়োগের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এর বড় কারণ হচ্ছে জ্বালানি সংকট। আমরা দেখলাম যে সম্প্রতি অর্থমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামী 2 বছরেও জ্বালানি সংকট নিরসন হওয়া সম্ভব না। এমন পরিস্থিতিতে আসলে নতুন বিনিয়োগের ভবিষ্যৎ আপনি কী দেখেন? ধন্যবাদ। না, সারা দেশে তো ধরেন এটা সঠিক যে আপনার যে এখন গ্যাস বিদ্যুতের জন্য যে সমস্যা, এটা ঠিকই আছে। এবং মন্ত্রী যেটা বলেছেন, উনি বলেছেন আগামী 2 বছরের ভিতরে যে কথাটা বলেছেন, এটা একটা প্রভাব পড়বে। কেন, যখন নাকি বিদেশি বিনিয়োগকারীরা আসবেন, ওনারা কিন্তু দেখবেন যে এখানে বিনিয়োগ করলে যদি তারা নিশ্চয়ই মিল ফ্যাক্টরি করবেন, তাই না? মিল ফ্যাক্টরি করলে তো আপনার গ্যাস বিদ্যুৎ লাগবে।
এখন যখন আপনি সরকারিভাবে বলে দিচ্ছেন যে 2 বছরের ভিতরে বিদ্যুতের সমস্যা যাবে না, তখন তো কেউ আর এখানে ইনভেস্ট করতে আসবে না। কারণ হয়েছে উনি আগে দেখবে যার হয়তো এখানে পরিকল্পনা ছিল বাংলাদেশে তারা ইনভেস্ট করবে। এখন এই কথাটার পরে তাদের মনে কিন্তু একটা চিন্তা আসবে যে সরকারিভাবে, এটা কিন্তু সাধারণ লোকে বলে নাই, জ্বালানি মন্ত্রী বলছেন যে আগামী 2 বছর, অর্থমন্ত্রী। তো তাদের অর্থমন্ত্রী। তো এখন ধরেন আগামী 2 বছর তাহলে উনি এটার সুযোগ দিতে পারবেন না, যেহেতু যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু এখানে চিন্তা করবেন যে আমি গিয়ে কি করব। এখন যারা বিনিয়োগের জন্য আগায় ছিলেন বা অর্ধ রাস্তায় ছিলেন বা চলে আসছেন, তারাও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কথার পরে তারা তো এখানে বসে থাকবে না যে আমি জ্বালানি পাবো না 2 বছর। এটার জন্য আমার মনে হয় যে আগামীতে বিনিয়োগের উপরে বিরাট একটা প্রভাব পড়বে। আর এখন একটা কথা আমি বুঝলাম না, আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি, আমাদের কাছে যে তথ্য, মিয়ানমার তাদের কাছে গ্যাস আছে। মিয়ানমার নাকি বাংলাদেশের কোনো লোককে ডেকে, একজন আমার সঙ্গে আলাপ হয়েছে, উচ্চপদস্থ একজন আর্মি অফিসারকে ডেকে বলেছেন যে আমরা মিয়ানমার থেকে তোমাদের গ্যাস দিতে পারি, জাস্ট তুমি পাইপলাইন দিয়ে গ্যাসটা নিয়ে নাও। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কেন আগায় যাচ্ছি না, যেটা আমার কাছেই একদম, মিয়ানমার আমাদের কাছে, তাদের কাছে অতিরিক্ত গ্যাস মজুদ আছে। আমি এলএনজি নিয়ে দৌড়দৌড়ি করতেছি, এখন যুদ্ধের সময় জাহাজও ঠিকমতো চলতেছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই প্রস্তাবটা যদি সত্য হয়ে থাকে, মিয়ানমারের যে এখানে রাষ্ট্রদূত আছে তার সঙ্গে গিয়ে কথা বলে দেখা যেতে পারে যে আসলে কথাটাকে কতটুকু সত্যি। আমি মনে করি যে সত্যি হইলে আমাদের সোর্স দিয়ে তাদের সঙ্গে এই ব্যবস্থাটা যদি করা হয়, এখান থেকে কিছু কিলোমিটার আমাদের সমুদ্রের পথে যেখানে আছে বা রাস্তা দিয়ে কোনো জায়গায় যদি নিয়ে আসা যায়, যে কোনো একটা আমাদের গ্যাস ক্ষেত্রের ভিতরে, এটা আমার মনে হয় সহজে আনা যাবে। তো এই জিনিসটা আমি বলবো সরকারকে বিষয়টা একটু দেখার জন্য, যে আসলে কি মিয়ানমারে গ্যাস আছে এবং তারা বাংলাদেশে দিতে চাচ্ছে, এই কথাটা সত্যি কিনা, যদি হয়ে থাকে এখন জরুরি ভিত্তিতে। জি, এখন তো সরকার হচ্ছে আপনার এলএনজি আনছে, আমরা দেখতে পাচ্ছি যে এলএনজি টার্মিনাল করার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে। সেই জায়গাটাতে আসলে এলএনজি আসলে, এলএনজির ব্যবহার বাড়লে আপনারা এখন যেই খরচ দিয়ে এখন গ্যাস পাচ্ছেন, সেই খরচ আরও বাড়বে কিনা, কি মনে হয় আসলে? না, এটা তো সম্ভবই না। আপনি যেটা বলছেন প্রাইস, এখন দেখেন আপনার এটা আমাদের 2020-এ যখন এটা ছিল 8 টাকা, তখন কিন্তু এই এলএনজির কথা বলে আমাদেরকে 16 করলো, 16 থেকে 32 হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু তখন ওই 4 বছর কিন্তু গ্যাস পাই নাই। বলা হয়েছে যে টাকা বাড়াই দেন, আমরা বাড়াই দিয়েছি, কিন্তু গ্যাসের কোনো জায়গায় আমাদের গ্যাসের যে পরিমাণ বৃদ্ধি, প্রেশার বৃদ্ধি হয় নাই। এখন হলো কি, এইটার জন্য আমি মনে করি জ্বালানি মন্ত্রণালয়ের কিছু ভুল আছে। সিদ্ধান্ত প্ল্যানিং করা, যেটা আপনি সর্বপ্রথম আমাদের দরকার কি, পূর্ব পরিকল্পনা যেটা আছে, পরিকল্পনায় তাদের ভুল আছে। ওনারা কি করছেন, সবাইকে গ্যাসের লাইন দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নিয়েছেন, টাকাও নিয়েছেন, গ্যাস দিবেন। এখন ওনারা কখনো এটা চিন্তা করে না যে আমার গ্যাসের পরিমাণ নিজস্ব কত, আমি ইম্পোর্ট করব কত, আমি কত দিতে পারবো। আজকে কিন্তু এই ভুল জন্য, সিদ্ধান্তের জন্য বা ভুল তাদের তথ্যের জন্য অনেক মিল বসে যাচ্ছে। এই কারণ হচ্ছে কি, আপনি বলছেন আমাকে গ্যাস দিবেন, আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, আপনি আমাকে ডিমান্ড নোট দিয়েছেন, ডিমান্ড নোট দেওয়ার পরে এখন বলতেছেন গ্যাস দিবেন। যখন ডিমান্ড নোট দিয়েছেন তখন কিন্তু আমি মেশিনপত্র নিয়ে আসছি, আরও আমি ইনভেস্ট করেছি ব্যাংকের তো লোন নিয়ে বিএমআরই করার জন্য, আরও আমি মনে করেন যে 50 কোটি টাকার মেশিনপত্র এনে বসে দিচ্ছি। এখন বলতেছেন না গ্যাস দিবেন না। সেটা জানানো হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন হয়তো, 500 কতটা মিলের ডিমান্ড নোট দেওয়া হয়েছিল, সেগুলো তারা গ্যাস দিতে পারবে না বলে জানাইছে। যাই হোক, এখনও জানানোর পরও হয়তো পরবর্তীতে কেউ পাবে না, কিন্তু এই জিনিসগুলো ভুল। আমাদের আগে এখন সর্বপ্রথম তিতাস গ্যাস বা আমাদের যে পেট্রো বাংলা, ওনাদেরকে একটা সার্ভে করতে হবে যে আমি কত গ্যাস দিতে পারবো, ওই পরিমাণ গ্যাস রেখে বাকি যারা টাকা জমা দিচ্ছেন তাদের টাকা ফেরত দেওয়া। নতুন কানেকশন দিবে না, যে বলা হয়েছে 2 বছর, হ্যাঁ 2 বছর টোটাল বন্ধ থাকবে, কাউকে দেওয়া হবে না। এখন যদি আপনি না দেন, বিনিয়োগ আসবে না। এখন দাম বাড়াবেন, আপনি কম্পিটিশন করে পারবেন না। এখন গ্যাসের জন্য যে আমাদের প্রোডাকশন উৎপাদন কম হচ্ছে, এখানে কিন্তু আমাদের প্রোডাকশন বেড়ে গেছে। এখন কিন্তু 13 থেকে 14-15% কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট বেশি এই মুহূর্তে আজকে। কেন, আমার ধরেন চলার কথা 24 ঘন্টা, আমাদের 24 আওয়ার্স স্পিনিং মিল 24 আওয়ার্স চলে। সেখানে যদি আমরা 8 ঘন্টা চালাই, 10 ঘন্টা চালাই বা 50% চালাই, আমার যে কস্ট ছিল, আমাদের মনে করেন 1 কেজিতে একটা কস্ট আছে $1, সেটা কিন্তু এখন আমাদের $1 জায়গায় $1.20 হয়ে গেছে আজকেই। বিল আসছে আমার বেশি, লোক বসে আছে,
এখন এইভাবে তো বেতন আসতেছে বেশি, অর্থাৎ এই খরচ বেড়েই চলেছে। খরচ বেড়ে চলছে। এইখানে একই সাথে আপনারা চেম্বারের পক্ষ থেকে, চায়না চেম্বারের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা এই মুহূর্তে? না, আমরা তো উদ্যোগ নিয়েছি, আমাদের সঙ্গে কথাবার্তা চলতেছে, কিন্তু এই মুহূর্তে কালকেও আমাদের একটা মিটিং হয়েছে, আমরা বলেছিলাম, বসেছিলাম, কথা বলেছি। এই মুহূর্তে তারা আপাতত ডিসিশন নিবে না। এক নম্বর হলো গ্যাস, আমি আরেকটা কথা বলি যেটা আমার দেশের জন্য বলতে হবে। এক নম্বর গ্যাস, দ্বিতীয় নম্বর তাদের ভিতরে একটা আতঙ্ক হয়েছে যে আমাদের এখানে একটু গন্ডগোল বা যে কোনো একটা ইন্টারনাল একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারা ডিসেম্বরের ভিতরে কোনো বিনিয়োগ করবে বলে তাদের একটু দেখা যাচ্ছে একটু দুর্বল। তারা বলতে চাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তারা চিন্তা করবে, প্ল্যানিং করবে। এই মুহূর্তে তারা এক নম্বর গ্যাস, দ্বিতীয়ত তারা এখন বলতেছে রাজনৈতিকভাবে দেশে কোনো একটু গন্ডগোল অস্থিরতা সৃষ্টি হতে পারে কিনা, এই জন্য তারা একটু চিন্তা। আমরা কিন্তু এই অস্থিরতার মধ্যে অনেক দিন ছিলাম, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমরা যখন বিনিয়োগের কথা বলছিলাম তখন কিন্তু ব্যবসায়ীরা এটাই বলে আসছিল যে একটি স্থিতিশীল সরকার আসুক তখন আসলে বিনিয়োগ হবে। এখনো যদি একই পরিস্থিতি থাকে আসলে বুঝতে পারেন বিনিয়োগের অবস্থাটা কি হবে? বিদেশি বিনিয়োগ আপনি দেখেন, যদি সত্যিকার অর্থে আপনি দেখেন কোন ফ্যাক্টরিটা এখানে হয়েছে, উৎপাদন হয়েছে, তারা আপনাকে বিনিয়োগকারীকে কখন আমরা বিনিয়োগকারী বলবো? যখন আপনি একটা শিল্প স্থাপন করে সেই পণ্যটা আপনি বাজারে বিক্রি করবেন বা এক্সপোর্ট করবেন, তখনই আমি ধরে নিব যে আপনি বিনিয়োগ করেছেন। এখন আপনি অর্ধেক ঘর করেছেন, বাকিটা ইনভেস্ট করেন নাই, মেশিন আনেন নাই, বিদ্যুৎ পান নাই, গ্যাস পান নাই, এটা তো বিনিয়োগ বলা চলবে না। আপনি শুধু আপনার সঙ্গে আপনার সিগনেচার করলাম যে ঠিক আছে আপনার এখানে আপনার বাসায় আসবো, সব কিছু করেন, যাওয়ার পরে বলেন খাবার নাই, তাহলে তো আমি যাব না। তো যার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা যেটা সবচেয়ে বড় জিনিস, আমি যেটা বললাম, এখনও মিলগুলো বাঁচবে যদি আপনার পেট্রো বাংলা বা তিতাস গ্যাস সবাইকে সত্যিকার অর্থে বলে যে দেওয়া হবে, সমন্বয় করে কাজটা করতে হবে। একই সাথে আপনি যেটা বলছিলেন যে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, জ্বালানির সংকট নিরসন করা, একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা আসলেই পরে বিনিয়োগের যে স্থবিরতা সেটি কাটবে। ধন্যবাদ জনাব খুরশিদ আলম আমাদেরকে আজকে স্টুডিওতে দেশের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে। দর্শক, এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক।